জীবনে যা দেখতে পারি সেটা আমি আমার চোখের সামনে আনতে পারি। আমি যা ভাবি তা আমি দেখতে পাই আর আমার চোখ দিয়ে সবাইকে দেখাতে পারি। আমি গাইতে পারি যা আমার গলায় ধরে। আমি চাই উঠতে ছোট্ট হাতে ধরতে রঙিন প্রজাপতিকে। আমার নাম নাইমা নুসাইফা, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ছোটবেলা থেকে আমার ছবি আঁকার প্রতি অনেক আগ্রহ ছিল, তাই এখানে আমার যাত্রা শুরু হয়। এখানে ভর্তি হয়ে আমি ছবি আঁকাকে ভালোবাসতে শিখেছি। আমি আমার সামনে অনেক কিছুই দেখতে পাই, গাছপালা, ঘরবাড়ি। এগুলো দেখে আমার ইচ্ছে হয় আমি আঁকতে চাই। আমার ছবি আঁকার প্রতি অনেক আগ্রহ ছিল। এসব দেখে আমার বোন আমাকে বলল, ওর যেহেতু ছবি আঁকার প্রতি আগ্রহ আছে, ওকে ছবি আঁকার স্কুলে ভর্তি করে দেওয়া যাক। আমি অনেক কিছু দেখে চোখের সামনে ওগুলো আঁকার চেষ্টা করতাম, তাই আমার বোনও আমাকে তাতে সাহায্য করত। আমি বড় হয়ে একজন চিত্রশিল্পী হতে চাই, এটা আমার স্বপ্ন। শুধুমাত্র পাঠ্য বইয়ের ভিত্তিতেই রেজাল্ট করতে চায় স্টুডেন্ট, শুধুমাত্র পড়ার মধ্যে থাকতে চায় যে ফার্স্ট সেকেন্ড ওই ইঁদুর দৌড়ে সামিল হওয়ার জন্য, যেটাকে ইঁদুর দৌড় আমরা বলে থাকি। তো সেইটা হলে হয় কি তারা কিন্তু আলটিমেটলি পিছিয়ে পড়ে। সব দিকেই আসলে থাকতে হবে। কম্পিটিশনের এই শুধু পাঠ্য বই ভিত্তিক কম্পিটিশন হলে তখন আবার ওই সমস্ত স্টুডেন্টরা বেশি দূর এগিয়ে যেতে পারেন না। তারা কম্পিটিশনে থাকার জন্য যেটা করে কিন্তু আলটিমেটলি তার কম্পিটিশন থেকে পিছিয়ে পড়ে। তো একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদেরকে অবশ্যই যেতে হবে এবং পারদর্শিতাও অর্জন করতে হবে। সব দিক মিলিয়ে যখন একটা স্টুডেন্ট পারদর্শী হবে তখনই কেবল সে আলটিমেটলি ওই আমি যে প্রতিযোগিতা হেলদি বললাম, আমি যেটা বলছি হেলদি, সেই প্রতিযোগিতা টিকে থাকতে গেলে কারিকুলামেও থাকতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও আমার কাছে মনে হয় যে অবশ্যই তাকে পারদর্শিতা অর্জন করতেই হবে। যে স্টুডেন্টরা নিজের ক্লাসরুমের বাহিরে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত হয় এবং সেটা করতে যে তারা বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে মিশতে হয়, মিশার সুযোগ পায়, তখন তারা অটোমেটিক তাদের যে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার যে একটা যোগ্যতা, যেই দক্ষতাটুকু দরকার, সেটা তারা অর্জন করে ফেলতে পারে। ছোটরা বড়দের সাথে কোন যুক্তিতে কথা বলতে গেলে মানুষ ভাবে তার সাথে তর্ক করছে। তর্ক তো ভালো না, কিন্তু আমার তো কথা বলতে ভালো লাগতো, যুক্তিতে কোনো বিষয়কে খণ্ডা দিতে ভালো লাগতো, তাই বিতর্ক করি। বিতর্ক বলতে কিছু যে আছে সেটা আমি জানতাম না, আর মাই আমাকে জানায়। আমি আমার মুখ থেকে শুনি যে বিতর্ক বলতে যে কিছু একটা আছে। আমার আগে প্রচন্ড বানান ভুল হতো এবং আমার স্পিকিং পাওয়ার তেমনটাও ছিল না। বিতর্ক জিনিসটা কি আসলে কোনো যুক্তি দিয়ে মানুষকে খণ্ডানো, মানে একজন বলছে যে এটা সত্য কিন্তু আমি বলবো যে না অন্যটা সত্য, এভাবে মানুষকে খণ্ডানোটাকে বলে বিতর্ক।
আমি হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যে পড়াটা থাকে আমি ওগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করি। তারপর আমি বিভিন্নভাবে আমার স্কুল কোচিং এগুলোর SWগুলো আমি হোমওয়ার্কগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করি এবং আমি স্কুলের টিফিন টাইমের সময়ও কিছু বাড়ি কাজ SW করে থাকি কোচিংয়ে। তো আমি এখন এইভাবে আমার সময়টাকে কাবার দিচ্ছি। আম্মু আমাকে হেল্প করে যে এইভাবে যদি হয় তাহলে তোমাকে এইভাবে করতে হবে। আমার আম্মু আমাকে যখন পাশে থাকে তখনই আমি সবসময় পারি, আম্মু না থাকলে হয়তো আমি পারতাম না। আম্মু যখন আমাকে বলে এইভাবে করো এভাবে করো তখন আমার মাথায় একটা পর একটা বুদ্ধি ঢুকে, ওই জন্য আমি পারি। আমার কাছে বিতর্কটাকে খুবই ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, কারণ বিতর্কের কারণে আমি অনেকটা দূর এগিয়ে আসছি, অনেক দিন হয়ে গেল এবং আমি সামনেও বিতর্কটাকে কন্টিনিউ রাখতে চাই। বিতর্ক করলে যে নিজের যে মত প্রকাশ সেটা সহজ হয়। তারপর এই যে ধরেন সামনে অনেক মানুষ আছে, মানুষের সাথে আলোচনা করতে গেলে কোনো ভয় থাকে না, বা কোনো চাকরি করতে গেলে যখন ভাইবা নেয় তখন কিন্তু চাকরি যখন ভাইবাটা নেয় তখন অনেকে আছে কথা বলতে গেলে আটকে যায়। আমার কোচিং এক্সাম স্কুল এগুলোর মধ্যে আমি বিতর্কটাকে ছাড়তে চাচ্ছি না, চালিয়ে যেতে চাচ্ছি। নাচের ক্লাসে গেলে আমার ফ্রেন্ডস আছে আর আমার নাচতে খুব ভালো লাগে। আমি আগে ছোটবেলায় গান দেখে অনেক নাচতে চাইতাম, তারপরে আমাকে মা গান ছেড়ে দিত টিভিতে, তারপরে নাচতাম। নাচতে নাচতে আমার খুব ভালো লাগছে, তারপর আমার থেকে দিদি ভাই দেখে নাচা শুরু করছে, তারপর আমার দুইজনের নাচ দেখে ভর্তি করাই দিচ্ছে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। অট্রি দেখি বাসায় টিভি দেখে নাচতো এক একটা চ্যানেল দিয়ে, তারপর আমার বাসায় নাচতে ইচ্ছে করতেছিল, পরে মা আমারটা অট্রিটা দেখে আমাদেরকে নাচের ক্লাসে ভর্তি করে। নাচের ক্লাস বৃহস্পতি আর শুক্রবার, তখন আমরা দুইজন রেডি হয়ে আমাদেরকে ড্রাইভার আঙ্কেল নিয়ে আসে, পরে আমরা নাচের ক্লাসে যাই। 1 ঘন্টা ম্যাম আমাদেরকে ক্লাস করায় ছুটি দিয়ে দেয়। আমি বড় হয়ে একজন আর্টিস্ট হতে চাই। খুব ইচ্ছা ছিল যে আমি সিঙ্গার হব অথবা গান করব, খুব এই ইচ্ছাটা আর পূরণ হয় নাই। দেখা যায় যে এই ইচ্ছাগুলো, বাবা মার ইচ্ছাগুলো সন্তানের মধ্যে দিয়ে চায় বাবা মা যে তাদের ইচ্ছাগুলো পূরণ হোক। দ্বিতীয় মেয়ের নাচের আগ্রহটা খুব বেশি, ও বাসায় দেখতাম যে গান চললেই ও নাচতো, তো ওর আগ্রহ দেখে দেখে বড়টাও দেখি নাচতে চায়। প্রথমত তাদের তো একটা প্রফেশনাল লাইফ থাকবে, তাদের মানে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক অথবা পুলিশ হোক, যেটাই হোক, এটার পাশাপাশি সে যদি চায় আমি ভালো একজন ডান্সার হব, তাহলে সেটা ক্ষতি কি, অসুবিধা কোথায়? MBBS পাস করার পরে আমার ক্যারিয়ারটা স্টাবলিশ করার জন্য একটা যুদ্ধ আমার আছে, সাথে আবার সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু দেখাশোনা, এটা একটা আছে। মেয়েদের জন্য এটা সবচেয়ে টাফ জব আমার মনে হয় আর কি। জেলা পর্যায়ে যে শিশু সংগঠনগুলো ছিল এগুলো আস্তে আস্তে অনেকটা কমে গেছে। আগে যে পরিমাণ ছিল, আমি যা দেখেছি আজ থেকে প্রায় ধরেন 20 বছর আগে বা 15 বছর আগে যেটা ছিল সেটাও কিন্তু এখন আর নেই। না থাকার এর কারণ হলো সংগঠনগুলো চালাতে গেলে সেখানে কিন্তু একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে, এবং সেই ফিনান্সিয়াল ব্যাপার সংগঠনে যারা আসে, স্টুডেন্ট যারা আসে, তাদের মাধ্যমেই কিন্তু অনেকটা প্লাস হয়। দেখা গেছে যে এখনের যে গার্জিয়ান অনেকেই এই শিল্প সংস্কৃতি সম্পর্কে বা এই দিকে এতটা এগিয়ে যেতে চায় না। ওরা চায় না যে আমি 500 টাকা দিয়ে ছবি আঁকা শেখাই, ওরা চায় না যে আমি 500 টাকা দিয়ে গান শেখাই, ওরা চায় যে আমার বাচ্চা স্কুলে পড়ুক, কোচিংয়ে যাক, এই ধরনের চিন্তা ভাবনা। আমার বাবা মানে
সাংস্কৃতিক জগতেরই একজন লোক। উনি গানও শেখাতেন, আবার উনি সেতারও খুব ভালো বাজাতেন। আমার নাচের স্কুলটা উষা নৃত্যালয়, ওইটা 92-তে খোলা হয়েছে এবং আমার দুই মেয়েই আমাকে সঙ্গ দিতে ক্লাসে। আমার মনে হয় বাচ্চারা একটু মানে অগ্রসর হওয়ার জন্য গার্জিয়ানদের খুব অ্যালার্ট হওয়া উচিত এখনের জেনারেশনে। আমাদের সময়ও ছিল, কারণ মা বাবা যদি বাচ্চাদেরকে একটু আগ্রহ করে সব কিছু শেখায় তাইলে হয় কি আদার্স যে সাইডগুলো থাকে ওগুলো কলাপস হয়ে যায়। হ্যাঁ, তার পাশাপাশি যদি নাচ গান একটু আবৃত্তি শিখলো, পড়াশোনা তো থাকবে, এটা তো কন্টিনিউ চলতেই থাকবে। এটাতে হয় কি বাচ্চাদের মানসিক বিকাশটা খুব ভালো হয়। আরেকটা হচ্ছে আসলে ছোটোবেলা থেকে নাচ গান আবৃত্তি ওগুলো শিখে পড়াশোনার পাশাপাশি আদার্স কোনো চিন্তা মাথায় থাকতো না, এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আমার মনে হয় বাচ্চারা যদি এগুলোর ব্যস্ত থাকে তার সব কিছু মানে ভালো জিনিসগুলি এমনিতেই অটোমেটিক হয়ে যাবে। যখন আপনি রুটিন মাফিক ক্লাসে যাচ্ছেন, পড়াশোনা করছেন, নাচের ক্লাসে যাচ্ছেন, গানের ক্লাসে যাচ্ছেন, তারপর বাসায় আসার পরে তার আসলে ওরকম টাইম নাই যে আদার্স কোনো কিছু চিন্তা করার মতো। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে থাকা ভালো, সাংস্কৃতিক যে কোনো অঙ্গনে, সেটা গান হোক নাচ হোক। এগুলো একটা আমার মনে হয় মানুষের একটা প্রতিভা। এই প্রতিভাগুলো আসলে সব জায়গায় কিন্তু লুপ্ত থাকে, সব মানুষের মধ্যে কিছু না কিছু থাকে। তো সেগুলো বিকশিত হতে দিলে দেখা যায় যে অনেক দূর এগিয়ে যেতে পারবে আর কি। মানুষ হিসেবে সে অনেক ভালো একজন মানুষ হবে। পড়ালেখার পাশাপাশি নাচ করলে আমার মনে হয় ওদের শারীরিক বৃদ্ধি প্লাস মানসিক বৃদ্ধি প্লাস ইন্টেলেকচুয়াল যে ক্ষমতা এগুলো অবশ্যই বাড়বে। আমি আবৃত্তি শিখছি কারণ আমি আগে ঠিকমতো উচ্চারণ করতে পারতাম না। স্কুলে একটি কবিতা আবৃত্তির অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম। আবৃত্তি ক্লাসে আসার পরে আমার পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে না, উল্টো আমি সব কিছু বুঝতে পারছি এবং শিখতে পারছি। আমি আবৃত্তি শিখছি বিধায় আমি অনেক ব্যাকরণ জানতে পারছি এবং স্কুলের শিক্ষক আমাকে সামনে নিয়ে গিয়ে রিডিং পড়ায়, আমি সুন্দর করে এবং শুদ্ধভাবে রিডিং পড়তে পারি। আমি আগে ছড়া বলতে খুবই ভালোবাসতাম। আমার মা আমাকে অনেক ছড়া শেখাতো, আমি বলতাম মাঝে মাঝে, আমার অনেক ভালো লাগতো। তখন আমার মা যখন এখানে ভর্তি করেছে তারপর আমি আরও সুন্দর সুন্দর ছড়া শিখেছি আর সুন্দর সুন্দর ছড়া বলেছি। আমার কাছেও এখন অনেক ভালো লাগে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গপুস খাই। আমি তো অভিভাবক হয়েছে মাত্র, একটা সময় তো আমিও স্টুডেন্ট ছিলাম। আমার বাবা মাকেও দেখেছি যে অনেক প্রতিকূল পরিবেশের ভিতরেও এক্সট্রা কারিকুলামের জন্য ওনারা আমাদেরকে ছোটোবেলা থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড করতো যে বই পড়ো, ড্রয়িং করো। সেই ছোটোবেলার আমার নিজের যে পরিবর্তনটা, যে আমি এক্সট্রা কারিকুলামে গিয়ে আমার যে নিজস্ব যে প্রতিভাটা পরিবর্তন হয়েছে, সেটা থেকে আমি যখন অভিভাবক হয়েছি তখন কিন্তু আমার সেই অনুভূতিটা রয়ে গেছে যে আমি কি পেয়েছিলাম। এবং বর্তমান প্রেক্ষাপটে তো এটা খুব বেশি প্রয়োজন। আমি একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি, সেখানে আমি আমার স্টুডেন্টদেরকেও, আমি তো অভিভাবক হিসেবে আমার সন্তানকেও যেভাবে পরিচালনা করছি, আমি আমার
স্টুডেন্টদেরকেও এই এক্সট্রা কারিকুলামের জন্য ইন্সপায়ার্ড করে যাতে ওরা এই সেক্টরটাতে প্রবেশ করে। দীর্ঘ এত বছর আমি এক্সট্রা কারিকুলামে স্টুডেন্টদেরকে ইনভলভ করে যেটা ফল পেয়েছি যে আমার যে মন মানসিকতার ডাইভেনশন, যেটা আমি খারাপ চিন্তা বা একটু নেগেটিভ চিন্তা ভাবনা করা বা এটা ঠিক হচ্ছে বা হচ্ছে না সেই জিনিস বোঝার যে ক্ষমতাটা, এটা এক্সট্রা কারিকুলামে গেলে বুঝতে পারে। সাংস্কৃতিক আন্দোলনের জায়গা থেকে আলাপ করলে আসলে নারায়ণগঞ্জ বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ বাংলাদেশের যেই শহরগুলো মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বাণিজ্যিক কারণে, সাংস্কৃতিক কারণে, তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নারায়ণগঞ্জে অনেক আগে থেকে এখানে আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখেছি পাড়া মহল্লায় হারমোনিয়াম বাজিয়ে গান, তবলা বাজিয়ে গান এর চর্চা, সব কিছু মিলিয়ে যেটা হয়েছে যে আমাদের ছোটোবেলা থেকে নারায়ণগঞ্জকে আমি খুবই সমৃদ্ধ একটি জায়গা হিসেবে দেখেছি সাংস্কৃতিক চর্চার দিক থেকে। মধ্যবিত্তের খেলাঘরের অনেকগুলো শাখা ছিল, উদীচির কাজ ছিল। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংগঠন ছিল নারায়ণগঞ্জের 90s খুবই গুরুত্বপূর্ণ সংগঠন ছিল শ্রুতি সাংস্কৃতিক একাডেমি। নারায়ণগঞ্জের পুরো যে শিশুদের সাংস্কৃতিক চর্চার জন্য বিশেষ রকমের মনোযোগ দিয়ে নতুন একটা জোয়ার নিয়ে আসছিল নারায়ণগঞ্জ শহরে। এবং আমি নিজে ছোটোবেলায়, মানে আমার অনেকটা ছোটোবেলায় বলা যায় যে এই সংগঠনের মধ্যে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি অনেক কাজ শিখেছি, যার ফলাফল হিসেবে আমি আজকে গঙ্গা ফুরিংয়ের সাথে কাজ করতে পারি। এই জারুল ডাকছি তোকে শুন, এলাম ফেলে বহু দূরে একটা ভাঙা মন, এই হিজল গল্প বলি শুন, এলাম ছেড়ে অনেক দূরে একলা ঘরের কোণ। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে অন্তত গঙ্গা ফুরিংয়ের অভিজ্ঞতা আমি বলতে পারি যে আমি কখনো দেখি নাই যে বাচ্চারা এটাতে চাপ বোধ করে, বরঞ্চ বাচ্চারা উল্টো দিক থেকে চাপ বোধ করে, যেটা করতে না পারার চাপ। যেমন আমাদের এখানে যে বাচ্চারা আছে এর মধ্যে অনেকের, যেমন ইতিমধ্যে যেমন হিয়ার এই যে বয়স, এই বয়সে ওর জন্য আসলে মুক্তভাবে অনেক বেশি চর্চা করা উচিত প্রত্যেকের ক্ষেত্রেই। তা আমি কি ঠিক বললাম না? হ্যাঁ, ঠিক বলছো তুমি। সেই ক্ষেত্রে পড়াশোনার চাপ ছাড়াও যেটা থাকে যে আমাদের মা বাবারা তো, এটা আমি দোষ বলবো না, সবার মা বাবাই চায় যে তাদের বাচ্চারা ভালো করুক, জীবনে কোথাও একটা প্রতিষ্ঠিত হোক, তাদের একটা ভালো ক্যারিয়ার হোক। তো এটা তারা চাইলেও এটা একটুখানি হইলেও আমাদের একটা প্রেশার তৈরি হয়। গান বাজনা যখন করি বা সবার সাথে যখন আনন্দ করি, মজা করি, যতই চাপ থাকুক, এখানে গঙ্গা ফুরিঙ্গা আসলে আমার সেটা মনে থাকে না। এছাড়াও যেটা আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া চালাই না, আমার বাসা থেকে অ্যালাউ করে না, কিন্তু এমনিতে যতটুকু পাই মার ফোন থেকে কিংবা ল্যাপটপ থেকে যতটুকু চালাতে পারি, সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু বিষয় কিংবা সোশ্যাল মিডিয়া ছাড়াও আমার আশেপাশে যাদের সাথে আমার বন্ধু বান্ধব, তাদের সাথে যখন কোনো একটা বিষয় নিয়ে মতের মিল হয় না, তখন ওই বিষয়টা নিয়ে একটু মন খারাপ লাগে, একটু মনে হয় যে আসলেই তো আমি তো কখনো এভাবে ভেবে দেখি নাই। যেহেতু আমি আরও বেশি জানতে পারতেছি, আরও বেশি শিখতে পারতেছি, সেক্ষেত্রে আমার যে এইমটা, আমার যে স্বপ্নটা, ওইটার প্রতি আমার আস্থাটা বাস্তবায়নের ক্ষেত্রে নিশ্চয়ই এটা সহযোগিতা করবে। পাকাপোক্ত হইতেছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ যাবত তো গল্প করলাম, এবার আমরা একটু গানের রিহার্সালে যাব। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। এই কলেজে চান্স পেলে ভাগ্যটা যাবে খুলে, এডিশন লড়াই সব ব্যথা যাব ভুলে, সবাইকে পিছে ফেলে হতে হবে সেরা, তো কোনই কি হাঁটতে বাড়াও বাড়াও জোর, যুদ্ধ এসো তৈরি হও, যুদ্ধ কেউ বিজয়ী হও, যুদ্ধ বাকিরা শহীদ হও, যুদ্ধ তোমাকে করতেই হবে যুদ্ধ। তুমি চাও বা না চাও